আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশে গোপন জাহাজ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। দেশে ঢুকেছে গোপনে এক জাহাজ। ভারত এবং যুক্তরাষ্ট্র এবার যে উদ্বেগ জানালেন, কোন দেশ থেকে বাংলাদেশে গোপনে জাহাজ ঢুকলো, গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমিরুল মোমিনিন মানিক ভাই। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আমাদের আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশে গোপন জাহাজ, যুক্তরাষ্ট্রের উদ্বেগ, ইউএনের উদ্যোগে নয়া মুসলিম রাজ্য। প্রিয় দর্শক, আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমরা অবশ্যই নিতে চাই। থাকুন এই আলোচনার শেষ পর্যন্ত এবং আপনাদের মতামত অবশ্যই উল্লেখ করুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম সমুদ্র উপকূলে একটা বিশাল সাইজের জাহাজ অবস্থান করছে। এই রহস্যময় বা গোপন জাহাজ নিয়ে আন্তর্জাতিক রাজনীতির একটা খেলা আমরা দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক কূটনীতির কোন পক্ষে বাংলাদেশ অবস্থান নেবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির অংশ হিসেবে ইরানের তেলমন্ত্রী ও 10টি ট্যাঙ্কার জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। এই জাহাজগুলো অবৈধভাবে ইরানে তেল বিশ্বব্যাপী সরবরাহ করে বলে যুক্তরাষ্ট্রের অভিযোগ। তবে যুক্তরাষ্ট্র যে 10টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কাকতালীয়ভাবে তার একটি জাহাজ এখন চট্টগ্রামে অবস্থান করছে। এই জাহাজের নাম হচ্ছে ইতাগুয়া। এই ইতাগুয়া জাহাজটা 1997 সালে তৈরি এবং এটি হচ্ছে কমোরসের পতাকাবাহী একটা জাহাজ। দ্বীপরাষ্ট্র কমোরসের পরিচয় দানকারী এই জাহাজ মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এটা আসলে মূলত ছায়া জাহাজ, ইরানের স্বার্থে কাজ করে। বিশ্বব্যাপী ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে যে তেল সরবরাহ করে, সেই তেল সরবরাহকারী অন্যতম জাহাজের মধ্যে এটি হচ্ছে একটি। প্রিয় দর্শক, যেসব জাহাজের উপর মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে, সেই সব জাহাজকে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে এগুলো ছায়া জাহাজ বহরের। প্রিয় দর্শক, এই জাহাজগুলো দিয়েই বিশ্বব্যাপী ইরান তেল সরবরাহ করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয় এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বিপুল অর্থ তারা যুদ্ধক্ষেত্র, বিশেষ করে পরমাণু অস্ত্র তৈরির জন্য বুনিয়াদ তৈরির ক্ষেত্রে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারি থেকে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা হয় এবং ট্রাম্প প্রশাসন জানায় যে ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোটায় নিয়ে যেতে যা যা করা প্রয়োজন তাই তারা করবে। কারণ যুক্তরাষ্ট্রের মতে যে তেল বিক্রির অর্থ দিয়ে দেশটি যেন পারমাণবিক শক্তিকে সমৃদ্ধ করতে না পারে। প্রিয় দর্শক, ইরানের তেলমন্ত্রীর উপর নিষেধাজ্ঞার ব্যাপারে যুক্তরাষ্ট্র বলছে যে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানির বিষয়টি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন তদারকি করছে। এছাড়া ইরানি সশস্ত্র বাহিনীকে কয়েক বিলিয়ন ডলারের তেল রপ্তানি জন্য কৌশলগতভাবে তিনি দিয়েছেন। এটা আসলে একটা ফাঁদ পাতার মতো আর কি ঘটনা। মার্কিন অর্থ মন্ত্রণালয় বলছে যে ইরানে তেল বিক্রির এসব অর্থ দিয়ে সাধারণ মানুষের স্বার্থ বাদ দিয়ে সরকারি স্বার্থ রক্ষা করছে, কিন্তু তারা যেন এগুলো করতে না পারে সেজন্য ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই যে তেলবাহী জাহাজটি এখন চট্টগ্রামে অবস্থান করছে, এটা আসলে এখানে এসে ভাঙার জন্য অবস্থান করছে। জাহাজটি ভাঙার জন্য চট্টগ্রাম শিপ ব্রেকিং ইয়ার্ডে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে জাহাজটি ইয়ার্ডে আনার জন্য অনাপত্তিপত্র পেতে শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। প্রিয় দর্শক, সমুদ্রে চলাচলকারী সব জাহাজের ভৌগোলিক অবস্থান পর্যবেক্ষণ করে ভেসেল ফাইন্ডার নামের একটি ওয়েবসাইট নানা ধরনের তথ্য দেয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল 7টা পর্যন্ত জাহাজটির অবস্থান ছিল চট্টগ্রাম উপকূলে। জানতে চাইলে শিল্প মন্ত্রণালয়ে জাহাজ পুনঃপ্রক্রিয়া শাখার যুগ্ম সচিব সুলতানা ইয়াসমিন বলেন যে ইতাগুয়া নামের জাহাজটি চট্টগ্রামের একটি শিপইয়ার্ডে আনতে অনাপত্তিপত্রের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, তবে মন্ত্রণালয়ে এখনো অনাপত্তিপত্র দেয়নি। তবে এই জাহাজ যেন ভাঙার ব্যবস্থা না করা হয়, মানে জাহাজকে যেন ভাঙতে না দেওয়া হয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই নজরদারির ভিত্তিতে এই তথ্য পেয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার একটি জাহাজ এখন চট্টগ্রামে অবস্থান করছে। সেই জন্য তুতিয়ালি শুরু করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি
মার্কিন স্বার্থের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেছেন যে ট্রাম্প প্রশাসনের নীতি হলো ইরানের সঙ্গে বাণিজ্য সীমিত করা এবং বিভিন্ন বাণিজ্যের উপর শর্তারোপ করা। ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গেলে ট্রাম্প প্রশাসন থেকে হুমকির বিষয়ও আছে। এখন বাংলাদেশ কোন পক্ষে যাবে, ইরানের পক্ষে নাকি যুক্তরাষ্ট্রের পক্ষে? এটা নতুন আরেকটা প্যাচ। সিপিডির পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম আরো বলেন যে এই মুহূর্তে শিল্প মন্ত্রণালয়ের উচিত অনাপত্তি পত্র স্থগিত করে বৈশ্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা, কারণ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে কি সিদ্ধান্ত আসছে তার উপর ভিত্তি করে বাংলাদেশের উদ্যোগ নেওয়া ভালো হবে। জাহাজ ভাঙা শিল্পে কর্মরত শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক জোট এনজিও শিপ ব্রেকিং প্ল্যাটফর্মের তথ্য মতে একটি জাহাজের কার্যকাল যখন শেষ হয় তখন জাহাজটিতে নানা ধরনের ক্ষতিকর বর্জ্যে পূর্ণ থাকে। আসলে এ ধরনের জাহাজ ভাঙতে হলে বিশেষায়িত দক্ষতা ও ইয়ার্ডের প্রয়োজন হয়, যা বাংলাদেশের নেই। তো এ প্রসঙ্গে সিপিডি গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন যে এসব জাহাজের সামুদ্রিক বাস্তুতন্ত্র সহ পরিবেশ দূষণে ভূমিকা আছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী জাহাজগুলো বর্জ্যমুক্ত হয়ে আসছে কিনা সেটিও শিল্প মন্ত্রণালয়ের দেখা উচিত। নতুন করে তার মানে হচ্ছে যে জাহাজ নিয়ে একটা কূটনৈতিক রাজনীতি শুরু হলো বাংলাদেশের সঙ্গে। এখন বাংলাদেশ প্র্যাগমেটিক পলিসি কি গ্রহণ করবে? তারা ইরানের স্বার্থ রক্ষা করবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখানোর বিষয়টি সেই দিকে যাবে? একটা দোটানায় পড়লো। খুব দ্রুততম সময়ের মধ্যেই বাংলাদেশ সরকারকে সিদ্ধান্তটি জানাতে হবে প্রিয় দর্শক। এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তে এখনো জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস অবস্থান করছেন। এইরকম একটা পরিস্থিতিতে একটা প্রকাট বিশাল আকার জাহাজ নিয়ে নতুন আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা শুরু হলো বাংলাদেশকে ঘিরে। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই দক্ষ একজন ব্যক্তিত্ব, বিশেষ করে আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার ক্ষেত্রে তিনি নিশ্চয়ই এমন কোনো উদ্যোগ গ্রহণ করবেন যাতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। প্রিয় দর্শক, দেখা যাক কোন উদ্যোগ গ্রহণ করেন, কে রুষ্ট হয় আর কে সন্তুষ্ট হয়। আমি এবার আলোচনার দ্বিতীয় প্রসঙ্গে যেতে চাই। ইউএন এর উদ্যোগে নয়া মুসলিম রাজ্য, এই হেডলাইনটা খানিকটা আপনাদের কাছে হয়তো নতুন লাগছে, কিন্তু এটাই বাস্তব। এখন কিভাবে? আপনারা জানেন যে জাতিসংঘ বিভিন্ন বিবাদমান রাষ্ট্রগুলোর মধ্যে দুতিয়ালি করে থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি যে ইন্দোনেশিয়ায় পূর্ব তিমুর আলাদা হয়ে গেছে, একটা ছোট্ট রাষ্ট্র হয়েছে। এই দ্বীপ রাষ্ট্রটি খ্রিস্টান অধ্যুষিত। এই রাষ্ট্রটি হবার আগে অনেক ধরনের দুতিয়ালি হয়েছে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ সম্মিলিতভাবে কাজ করেছে। ফলশ্রুতিতে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং লড়াইয়ের পর জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইন্দোনেশিয়া মানে বৃহত্তর মুসলিম রাষ্ট্র থেকে এই পূর্ব তিমুর দ্বীপটি আলাদা হয়ে যায়, স্বতন্ত্র একটি খ্রিস্টান রাষ্ট্র গঠিত হয়। এখন দেখুন, কক্সবাজারের পাশেই মিয়ানমার, বহুল আলোচিত একটি রাষ্ট্র। মিয়ানমারকে ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক নানা রাজনীতি রয়েছে। এখানে চীনের স্বার্থ যেমন রয়েছে, ভারতের স্বার্থ রয়েছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ তো রয়েছেই। বিশেষ করে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিয়ানমারের নানা কর্মকাণ্ডের সঙ্গে বড় ধরনের স্টেক। এখন বাংলাদেশ চীনের পথে যাবে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নীতিতে একমত হবে, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সব বিষয়গুলো যদি বুদ্ধিমত্তা এবং দূরদর্শিতার সঙ্গে ডিল না করা যায় তাহলে বাংলাদেশের সামনে সমূহ বিপদ রয়েছে। এখন দেখুন, কদিন আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বাংলাদেশ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করছে। কেন আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করছে? আপনারা জানেন যে মিয়ানমারে এখন ভয়াবহ যুদ্ধাবস্থা। মিয়ানমারের সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠীর মূল যে বাহিনী সেটা হচ্ছে আরাকান আর্মি। এর সঙ্গে আর অনেক বাহিনী আছে, কারণ মিয়ানমারের এই সরকারি বা জান্তা সরকারের বিরুদ্ধে কেবলমাত্র রাখাইনে সংঘাত সংঘর্ষ হচ্ছে না, গোটা মিয়ানমার জুড়েই সংঘাত সংঘর্ষ হচ্ছে। তো এই যে রাখাইন অংশটাতে খুবই প্রভাবশালী হচ্ছে আরাকান আর্মি, সে কারণেই আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ যোগাযোগ করছে। আপনারা জানেন যে এই মিয়ানমারের রাখাইন রাজ্যে 17টি টাউনশিপ আছে, এর মধ্যে 14টি টাউনশিপ এখন আরাকান আর্মিদের দখলে। তো সে কারণেই বাংলাদেশের সঙ্গে মিয়ানমার বা সীমান্ত লাগোয়া রাখাইন অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এখন জান্তা সরকারের সঙ্গে কথা বললে হবে না, কথা বলতে হবে আরাকান আর্মির সঙ্গে। এই মুহূর্তে যুদ্ধাবস্থা সেখানে বিরাজ করছে, তবে সেখানে আরাকান আর্মি খুবই প্রভাবশালী, বলা যায় কার্যত তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। এখন এই রাখাইন রাজ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা
যাচ্ছে বলে আন্তর্জাতিক সংগঠন তারা রিকোয়েস্ট করেছে, অনুরোধ করেছে বাংলাদেশের কাছে এবং আরাকান আর্মির কাছে যে যেন মানবিক করিডোর দেওয়া হয়, যে করিডোর দিয়ে খাদ্য, ওষুধ, পানীয় সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় প্রাণ রক্ষাকারী দ্রব্যাদি সরবরাহ করা যায়। তো মানবাধিকার সংগঠন ফোর্টিফাই রাইটস তারা আসলে এই আহ্বানটি জানিয়েছে। এটি থাইল্যান্ড ভিত্তিক একটি সংগঠন। তারা বলছে যে মিয়ানমারের সামরিক জান্তা নিয়মতান্ত্রিক উপায়ে রাখাইনে জীবন রক্ষাকারী মানবিক সহায়তা প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, ফলে সাধারণ জনগণের প্রাণহানি এড়ানো যাচ্ছে না। এখন বাংলাদেশ এবং রাখাইনে আধিপত্য বিস্তারকারী আরাকান আর্মি যদি একমত হতে পারে তাহলে একটি মানবিক করিডোর তৈরি হবে এবং সেই করিডোরের মধ্য দিয়ে রাখাইনে অবস্থানকারী নাগরিকদের জীবন বাঁচতে পারে। প্রিয় দর্শক, এখানে অন্য আরেকটি আলোচনা সামনে আনতেই হয় যে গতকালের ঘটনা আপনারা জানেন যে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস 1 লাখ রোহিঙ্গাদের নিয়ে ইফতার করেছেন। এই ইফতার মাহফিলে তিনি একটি ঘোষণা দিয়েছেন যে রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরিয়ে দেবার নানা ধরনের তৎপরতা চলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন যে এবছর এই ঈদুল ফিতরে না হলেও আগামী বছর ঈদুল ফিতরের মধ্যে 10 থেকে 12 লাখ অভিবাসী রোহিঙ্গাকে রাখাইনে ফেরত পাঠানো যাবে। এখন রাখাইনে ফেরত পাঠাতে হলে জাতিসংঘ যে মধ্যস্থতা করবে, কার সঙ্গে করবে? অবশ্যই আরাকান আর্মির সঙ্গে করতে হবে। এখন এই যে জান্তা সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহী গোষ্ঠীগুলো এক হয়েছে, তাদের যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ মিলিয়ে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে রোহিঙ্গাদেরকে তাদের নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়া হবে। রোহিঙ্গারা যে দীর্ঘদিন অধিকার হারা, আরাকান আর্মি কর্তৃত্ব পেলে রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেবে। কিন্তু এই মুহূর্তে যেটা তথ্য আসছে যে আরাকান আর্মি রাখাইনে রোহিঙ্গাদেরকে নতুন করে বিতাড়িত করা শুরু করেছে। কেন? যে তারা এখন এই পুরো অঞ্চলটাকে নতুন ভাবে গড়তে চায়, নতুন করে সাজাতে চায়। সেই জন্যে এই মুহূর্তে তারা রাখাইন রাজ্যটি ছেড়ে দিতে রোহিঙ্গাদের উপর চাপ প্রয়োগ করছে। তবে এই যে অভিযোগ, এটা অস্বীকার করেছে আরাকান আর্মি। তারা বলছে যে অবশ্যই ইতিবাচক ভাবেই দেখছে রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়টি। এখন দেখুন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ বিশেষ ভূমিকা পালন করছে। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেবার কারণে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ আগ্রহ রয়েছে এই বিষয়টি সমাধান করে দেওয়ার ক্ষেত্রে। আর আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট রয়েছে কেবলমাত্র মিয়ানমারকে ঘিরে। মিয়ানমারের নীতি বিষয়ক এই বার্মা অ্যাক্টের মাধ্যমে এই বিষয়টি কিন্তু খুবই গুরুত্বের সঙ্গে দেখছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এখন যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রাজ্ঞ দূরদর্শী দুতিয়ালির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পারে, পাশাপাশি এখানে জাতিসংঘ মধ্যস্থতা করে, তাহলে খুব সহজেই রোহিঙ্গারা ফেরত যেতে পারেন। এই মুহূর্তে মানে 2014 সালে সর্বশেষ রাখাইনে যে জরিপ হয়েছিল, সেই জরিপ অনুযায়ী সেখানকার জনগোষ্ঠী হচ্ছে 31 লাখ। এর মধ্যে বৌদ্ধ হচ্ছে 63 লাখ আর মুসলিম হচ্ছে 35 লাখ। আপনারা জানেন যে অনেক জল গড়িয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে অভিবাসী রোহিঙ্গা সংখ্যা 12 লাখ। আর এই যুদ্ধাবস্থার কারণে গত 11 থেকে 12 বছরে কমপক্ষে 10 থেকে 15 লাখ বৌদ্ধ জনগোষ্ঠীর রাখাইনরা তারা রাখাইন রাজ্য ছেড়ে দিয়ে অন্যত্র চলে গেছে। তারা হয়তো নেপিদুতে গেছে, অন্যান্য রাজ্যে গেছে, যে রাজ্যগুলো নিরাপদ। ফলে এখানে বৌদ্ধ জনগোষ্ঠীও কমে গেছে। আর মুসলিম জনগোষ্ঠীর উপর তো নির্বিচারে নিপীড়ন চলেছেই। এখন বাংলাদেশের এই 12 লাখ রোহিঙ্গাকে যদি রাখাইনে পাঠানো যায়, তাহলে ওখানকার জনসংখ্যা বিষয়ক বিশ্লেষকরা বলছেন যে মুসলিম জনগোষ্ঠী আসলে বৃহত্তর জনগোষ্ঠীতে পরিণত হবে। কারণ ইতিমধ্যে বৌদ্ধ জনগোষ্ঠীর সংখ্যা কমে গেছে, তারা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। ফলে এখানে এই রাখাইন ঘিরে একটা বৃহত্তর মুসলিম রাজ্য গঠিত হবার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখন যদি জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহযোগিতা করে, তাহলে রোহিঙ্গারা ফেরত যেতে পারে। পাশাপাশি এই মিয়ানমার রাষ্ট্রের এই রাখাইন রাজ্যটির স্থিতিশীলতা আসতে পারে। এখন রাখাইনে অবস্থা এমন দাঁড়িয়েছে যে সেখানে যে আসলে জান্তা সরকার আরাকান আর্মিকে
হটিয়ে দেবে সেই রকম কোনো প্রভাব প্রতিপত্তি নেই। কারণ আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে ১৭টি টাউনশিপ মানে ১৭টি শহরের মধ্যে ১৪টি হচ্ছে আরাকান আর্মির দখলে। এখন নামমাত্রে ২-১ জায়গায় কেবল জান্তা সরকারের বাহিনী রয়েছে। সুতরাং ধারণা করা হচ্ছে যে হয়তো ৬ মাস বা ১ বছরের মধ্যেই আরাকান আর্মি এই রাজ্যটির স্থিতিশীলতা আনতে পারবে। তখন এই রোহিঙ্গারা যদি সেখানে আবাসস্থল গড়তে পারেন তাহলে একটা বৃহত্তর মুসলিম রাজ্য কক্সবাজারের পাশেই গড়ে উঠবে। আপনারা জানেন যে একসময়ে আরাকান মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধ ছিল। শাহ মোহাম্মদ সগীর, আলাউলের সেই আরাকান যেখানে বাংলা ভাষার চর্চাও হয়েছে। প্রিয় দর্শক, তো এই আরাকান আবার যদি একটা সমৃদ্ধশালী রাজ্য হিসেবে গড়ে উঠতে পারে তাহলে বাংলাদেশের জন্য অবশ্যই ইতিবাচক। অনেকে আমার সঙ্গে যুক্ত হয়ে প্রিয় দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। পাকিস্তানের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দিন যাচ্ছে তৈরি হচ্ছে। আগে ভারতের পণ্য বাংলাদেশে খুব সুন্দরভাবে চলতো, কিন্তু এবার ভারতের পণ্য চলছে না, চলছে পাকিস্তানের পণ্য। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।